পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে এক নজিরবিহীন এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গেছে। যে হিন্দু ভোট ব্যাংকে পুঁজি করে যাদের অধিকার রক্ষার বুলি আওড়ে শুভেন্দু অধিকারী ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলেন, আজ সেই হিন্দু মা বোনেরাই রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তুলছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে, চোখে জল আর বুকে ক্ষোভ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মহিলারা আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, আমরা হিন্দু, আমরা পদ্মফুলে ভোট দিয়েছিলাম, তবুও কেন আমাদের পেটে লাথি মারা হলো, কেন আমাদের উপর বুলডোজার চালানো হলো। হ্যাঁ দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যা ঘটছে সেটা সাধারণ কোনো রাজনৈতিক ধর্ণা বা বিক্ষোভ নয়। এটা একটা বড় রাজনৈতিক দলের ভিতর থেকে ভেঙে পড়ার শব্দ। নিজের দলের নেতারাই পদত্যাগ করেছেন, নিজের কর্মীরাই প্রকাশ্যে ভিতরের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। আর যে বড় ভোট ব্যাংকে পুঁজি করে শুভেন্দু অধিকারী ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলেন, আজ সেই মানুষরাই তাকে প্রতারক বলে রাস্তায় নামছেন। একে পূরণ করতে হবে, এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না, এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটলো যে পরিস্থিতি এত দ্রুত এই জায়গায় এসে পৌঁছালো? কেন ভোটের আগে ঝালমুড়ি খাওয়া নেতারা আজ সাধারণ মানুষের চরম ক্ষোভের মুখে? বাংলা ভাইরাল 24-এর আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আপনাকে স্বাগতম। আজ আমরা রাজনৈতিক নাটকের পিছনে সেই আসল সত্যটা উন্মোচন করব, যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন। নির্বাচনের আগে বিজেপির প্রচারে মূল কেন্দ্রবিন্দু ছিল একটাই স্লোগান, লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভাণ্ডার। যেখানে মাসে 1500 টাকা দেওয়া হয়, সেখানে শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি এলে মহিলারা ঘরে বসে মাসে 3000 টাকা পেয়ে যাবেন। এটাই ছিল ভোটের মূল চাল। কিন্তু নির্বাচনের পর বাস্তবতা এসে দাঁড়ালো সম্পূর্ণ উল্টো দিকে। যখন বাংলার গ্রামের গঞ্জের মা বোনেরা সেই 3000 টাকার আশায় লাইনে দাঁড়ালেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো 12 পাতার একটি বিশাল এবং জটিল ফর্ম। তৃণমূলের লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটি মাত্র 1 পাতার, যা অত্যন্ত সহজ। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতার ফর্মে যা যা চাওয়া হচ্ছে তার তালিকা দেখলে যে কোনো সচেতন মানুষের ভ্রু কুঁচকে যাবে। আবেদনকারী মহিলার আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের পুঙ্খানুপুঙ্খ হিসাব, স্বামীর পরিচয়পত্র, সন্তানদের জন্ম সনদ, এমনকি নাতি নাতনিদের তথ্য, অর্থাৎ গোটা পরিবারের 3 প্রজন্মের ব্যক্তিগত আর্থিক এবং বায়োমেট্রিক তথ্য একসাথে চাওয়া হচ্ছে। একটু থামুন এবং ভাবুন, মাত্র 3000 টাকার বিনিময়ে একজন মহিলা কেন তার গোটা পরিবারের এত গোপন এবং সংবেদনশীল তথ্য একটি রাজনৈতিক দলের হাতে তুলে দিবেন? বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খ চুদি কি হবে, লিখবে কে? তোর মার ভাতা? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এটা অত্যন্ত সুপরিকল্পিত। নেতৃত্ব খুব ভালো করেই জানতেন যে গ্রামীণ এলাকার অধিকাংশ মানুষ এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না। ফর্ম পূরণ না হলে আবেদন হবে না, আর আবেদন না হলে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ এক ঢিলে 2 পাখি, প্রতিশ্রুতি দেওয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকে বেরিয়ে যাওয়া হলো, আবার কৌশলে টাকা দেওয়ার দায় থেকেও বেরিয়ে যাওয়া হলো। এই ক্ষোভের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো, এই প্রতিবাদ কোনো বিরোধী দল করছে না, এই ক্ষোভ আসছে তাদের নিজেদের ভোটারদের কাছ থেকে। যে মা বোনেরা ভোট দিয়েছিলেন, আজ তারাই রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমরা মূর্খ, 12 পাতার ফর্ম কিভাবে পূরণ করব? এর চেয়ে ওই 1500 টাকাই ভালো ছিল। এই একটি লাইনে পুরো রাজনৈতিক সমীকরণ উলটপালট হয়ে যাওয়ার সংকেত মিলছে। এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের ক্ষোভে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়াই রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ফুটপাতের হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দমদম থেকে শিয়ালদহ সর্বত্র একই চিত্র। প্রায় হাজার হাজার পরিবার যারা 30 বছর ধরে এই ছোট্ট দোকানের উপর নির্ভর করে সংসার চালাতেন, এক রাতে তারা পথে বসেছেন। ভোটের আগে যে নেতাদের হকারদের পাশে বসে ঝালমুড়ি খেয়ে ছবি তুলতে দেখা যেত, আজ সেই ঝালমুড়ি বিক্রেতার দোকানে বুলডোজারের নিচে। একজন হকার ক্ষোভে ফেটে পড়ে প্রকাশ্যে বলছেন, আমার পকেটে যদি 20,000 টাকা থাকতো, রোজ ঘরে ফুর্তি করতাম, তাহলে মোদিকে চাইতাম, কিন্তু আমার কাছে 1 টাকাও নেই। 3000 টাকা ভিক্ষা আমরা চাই না, আমরা শুধু খেটে খাওয়ার অধিকার চাই।
পরিস্থিতি এতটাই খারাপ যে এখন নিজেদের অন্দরমহলেই আগুন লেগে গেছে। একজন প্রভাবশালী নেতা প্রকাশ্য দল থেকে পদত্যাগ করে বলছেন, নেতৃত্ব সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। শুধু তাই নয়, কর্মীরাই এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিচ্ছেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলছেন, 15 তারিখের মধ্যে লিখিত উত্তর চাই, না হলে সব গোপন তথ্য হাটে হাড়ি ভেঙে প্রকাশ্যে আনা হবে। নিজের ঘরে যখন এভাবে আগুন লাগে তা বাইরের আগুনের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বড় বুমেরাং। এতদিন রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করার দাবি তুলে এক পক্ষের ভোট ব্যাংক সংহত করার রাজনীতি করা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কলকাতা পুলিশ সেই একই আইনি যুক্তিতে রাস্তায় বড় করে পুজো করাও আটকে দিচ্ছে। আইনের চোখে যেহেতু পাবলিক প্লেসে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান একই, তাই একটি বন্ধ হলে অন্যটিও বন্ধ হবে, এটাই স্বাভাবিক। ফলে মুসলিমদের বিরুদ্ধে যে আইনি অস্ত্র তৈরি করা হয়েছিল সেই আইনের আঘাতেই এখন নিজেদের হিন্দু ভোটাররা ক্ষুব্ধ হয়ে উঠছেন। তারা প্রশ্ন করছেন, আপনারা তো বলেছিলেন হিন্দুদের অধিকার রক্ষা করবেন, তাহলে আমাদের পুজো বন্ধ হলো কিভাবে? ভিতরের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের কাছে কড়া বার্তা এসেছে। দ্রুত এই ক্ষোভ প্রশমন করতে না পারলে দলের বড় ক্ষতি হয়ে যাবে। বিজেপির রাজনৈতিক ইতিহাসে একটি প্যাটার্ন আছে, যখন কোনো রাজ্য নেতা দলের জন্য বড় দায় বা বোঝা হয়ে দাঁড়ান, কেন্দ্র তখন নীরবে তাকে সরিয়ে দেয়। অতীতে যশবন্ত সিনহার মতো নেতাদের ক্ষেত্রেও দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কি তবে সেই একই প্রক্রিয়া শুরু হয়ে গেল? অনেকে আবার হকার উচ্ছেদের পিছনে একটি বড় অর্থনৈতিক প্রশ্ন তুলছেন। এই ছোট ছোট হকারদের সরিয়ে দিয়ে কি সেই জায়গায় বড় বড় কর্পোরেট চেইন মল বা রিটেল শপের জন্য রাস্তা পরিষ্কার করা হচ্ছে? পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব চরম উদ্বিগ্ন। ভিতরের খবর, অমিত শাহের দপ্তর থেকে রাজ্য নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদি দ্রুত এই হিন্দু ভোটারদের ক্ষোভ শান্ত করা না যায়, তবে আগামী দিনে দলের বড় ক্ষতি হয়ে যাবে। বিজেপির রাজনীতিতে একটি চেনা প্যাটার্ন আছে, যখন কোনো নেতা নিজের ভোট ব্যাংকের কাছেই বোঝা হয়ে দাঁড়ান, কেন্দ্র তখন তাকে নীরবে সরিয়ে দেয়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কি সেই কাউন্টডাউন শুরু হয়ে গেল?